আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো ওয়েলকাম টু অরবিট একাডেমি। সো আজকে আমরা মেনলি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 4 কাজ, ক্ষমতা ও শক্তি। অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। যে সকল বিষয় নিয়ে আলোচনা করব টপিকগুলো এখানে সিরিয়াল ওয়াইজ তোমাদের বইতে যা আছে ওই ওয়াইজ দেওয়া আছে। অ্যান্ড পাশাপাশি আমি একটু বলে নিই যে আমাদের এই কোর্সে যা যা আছে, এই কোর্সে হচ্ছে আমরা বইয়ের সব অধ্যায়ের সব ধরনের টপিক কভার করছি, পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কভার করে দিছি। অ্যান্ড সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে ক ও খ টাইপ, জ্ঞানমূলক অনুধাবনমূলক, এগুলো কভার করে দিছি। পাশাপাশি সকল গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন কভার করা হইতেছে। সো আলটিমেটলি তুমি এই কোর্সটাতে পেয়ে যাচ্ছ কমপ্লিট প্যাকেজ। পাশাপাশি কোর্সের মধ্যে তুমি হচ্ছে ফ্রি গাইড বই পেয়ে যাবা, বোর্ড স্কুলের এমসিকিউ প্রশ্ন সলভ করা যেই টপিক আছে এগুলো পেয়ে যাবা, সলভ ক্লাস, সিকিউ সলভ ক্লাস পেয়ে যাবা, ক খ প্রশ্নের সলভ ক্লাস পেয়ে যাবা, আর হচ্ছে প্রবলেম সলভিংয়ের জন্য একটা প্রাইভেট গ্রুপ পেয়ে যাবা যেখানে তোমাদের অভিজ্ঞ টিচার থাকবে অ্যান্ড হচ্ছে পাশাপাশি তোমাদের ফ্রেন্ড যারা আছে, তোমাদের ব্যাচমেট তারা থাকবে। তোমরা নিজের মধ্যে ডিসকাশন করতে পারবা এবং কোনো প্রবলেম ফেস করলে টিচার এটা সলভ করে দেবে। অ্যান্ড এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সকল ক্লাসের অ্যাক্সেস পাচ্ছ। সো একটা ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে আমাদের মেগা সেল চলতেছে 75% অফে। কোর্সটা পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়। সো এখনই এনরোল করে নাও। সো যদি কেউ লেট করে ফেলো তাহলে অবশ্যই এই যে অরবিট একাডেমি অনলাইন.com এই ওয়েবসাইটটাতে ভিজিট করবা তোমরা, তাহলে ওই সময় অ্যাডভান্স বা হচ্ছে যে আমাদের যে আপডেটেড প্রাইসটা আছে এটা দেখতে পারবা। সো চলো দেরি না করে আমরা শুরু করে দিই ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক। ফার্স্টে বলা আছে কাজ। সুন্দর একটা টপিক। কাজ কি? কাজ কি ভাই? আপনি ক্লাস নিচ্ছেন, এটা কি কাজ? আমার কাছে মনে হচ্ছে কাজ, তোমার কাছে মনে হতে পারে কাজ, কিন্তু আসলে কিন্তু ফিজিক্সের ভাষায় এটাকে কাজ বলা যাচ্ছে না। কেন কাজ বলা যাচ্ছে না বলি আমি। কাজের ডেফিনেশনটা আগে দিই। কাজ আসলে কি? কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ হয় তাহলে বল ও বলের দিকে স্মরণের গুণফলকে কাজ বলে। আশা করি বুঝতে পারছি বিষয়টা কি। কোনো বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হয়েছে? স্মরণ হয়েছে। সো বস্তুটা যখন স্মরণ হয়েছে, এখান থেকে আমরা জিনিস বুঝতে পারতেছি যে ওই ক্ষেত্রে স্মরণ এবং বল, অবশ্যই বলের দিকে স্মরণ হইতে হবে। বলের দিকে স্মরণ যেটা হয়েছে তার গুণফলকে বলা হচ্ছে কাজ। ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই বলের দিকে সবসময় স্মরণ ঘটবে, অনেকে বিপরীত দিকে স্মরণ ঘটতে পারে না? অবশ্যই ঘটতে পারে। দেখো খেয়াল করি আমরা, ধরো একটা বিষয়, একটা বস্তু আছে এখানে, এই বস্তুকে আমি বল প্রয়োগ করছি এদিকে, এদিকে বল প্রয়োগ করার ফলে এটা হচ্ছে এইদিকে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি বলবো যে আমাদের এখানে যে পরিমাণ কাজটা হয়েছে, কাজ হচ্ছে আমাদের এফ এস। যদি ভেক্টর রাশি আকারে প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের এফ আর এস ভেক্টর, এটা হচ্ছে ফোর্স আর আমাদের ডিসপ্লেসমেন্ট, দুইটার ভেক্টরের স্কেলার গুণ। স্কেলার গুণ কি এটা নিয়ে তোমাদের এই লেভেলে আপাতত তেমন পড়াশোনা নাই, বাট একটু জেনে রাখো যে স্কেলার গুণ যদি আমি করি নর্মালি, তাহলে ডব্লিউ ইকুয়ালটা আমি বলতে পারি হচ্ছে এফ এস থাকবে, সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের কস থিটা। ঠিক আছে? কস থিটা কি? কস থিটাটা কি? থিটা হচ্ছে আমাদের বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মিন করে ওয়ার্ক ডানকে বা কাজকে। ঠিক আছে? সো কাজ, কাজের একক হচ্ছে আমাদের জুল। কাজের একক যেটা সেটা হচ্ছে আমাদের জুল, জুলে প্রকাশ করা আছে। কাজের মাত্রা কি? কাজের মাত্রা হচ্ছে আমাদের এম এল স্কোয়ার টি ইনভার্স 2। কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর কাজের একক হচ্ছে জুল। এটাকে হচ্ছে আমরা অনেকেই নিউটন মিটার বলে থাকি। সো জুল আর এবং নিউটন মিটার হচ্ছে আমাদের সেম জিনিস। সো আশা করি বুঝতে পারছি। এখন যে কথাটা বলতেছিলাম যে বলের দিকে স্মরণ না হয়ে বলের বিপরীতে স্মরণ হইতেই পারে।
দেখো তো এখানে কিন্তু থিটা সম্বলিত একটা পদ আছে, থিটা আছে। তো থিটার ভ্যালু যদি কোনো কারণে 90 ডিগ্রির চেয়ে কম হয়, 90 ডিগ্রির চেয়ে কম হয়, সো ওই কেসে হচ্ছে আমাদের এটা হবে ধনাত্মক কাজ। কাজ কিন্তু 3 প্রকার, একটু বলে দিই আমি। কাজ কয় ধরনের? কাজ হচ্ছে মেইনলি 3 ধরনের। কি কি কাজ? এটা হচ্ছে ধনাত্মক কাজ, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ, আর এটা হচ্ছে আমাদের শূন্য কাজ। যদি এগুলো নিয়ে তোমরা ডিটেলসে পরবর্তী ক্লাসে জানবে, আমি তারপরে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ধনাত্মক কাজ তখন হয় যখন থিটার ভ্যালু হচ্ছে আমাদের 90 ডিগ্রির চেয়ে ছোট হয়। ঋণাত্মক কাজ তখন হয় যখন আমাদের থিটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট হয়। আর থিটার ভ্যালু যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কাজটা হয়ে যায় আমাদের শূন্য কাজ। একটা আইডিয়া দিয়ে দিলাম। এখন দেখো তো, বলছিলাম ফার্স্টেই যে ভাইয়া তো মুভ করতেছি না, ভাইয়া তো ফিক্স আছে এক জায়গায়, হয়তো হাঁটাহাঁটি করতেছি বাট এক জায়গার মধ্যে তো স্থির আছি। সো ভাইয়া কিন্তু আদৌ ফিজিক্সের ভাষায় কাজ করতেছি না, ঠিক আছে? কাজ মনে হচ্ছে ভাইয়া কাজ করতেছি, ক্লাস নিচ্ছি, এফিসিয়েন্ট কিছু একটা করতেছি, কিন্তু ভাইয়ার কিন্তু এখানে কোনো কাজ হচ্ছে না ফিজিক্সের ভাষায়। সো ফিজিক্সের ভাষায় কাজ হইতে হলে অবশ্যই বল থাকতে হবে এবং বলের দিকে স্মরণ থাকতে হবে, তাহলে ওইটা কাজ হিসেবে গণ্য হবে। ওকে, ফাইন। সো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। কাজ রিলেটেড একটা প্রবলেম দেওয়া আছে, দেখো। ওকে, বলা আছে তোমার ভর হচ্ছে 50 কেজি, তোমার ভর 50 কেজি, এম এর ভ্যালু দেওয়া আছে 50 কেজি। এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট আমি বলবো। ধরো 10 তলা একটা বিল্ডিং এর উপরে উঠছো, এটা একটা টাইপ। 10 তলা একটা বিল্ডিং এর তুমি উপরে উঠছো, এটা একটা টাইপ, আমি টাইপ 1 নাম দেই। সো তুমি কতটুকু কাজ করছো, যেখানে প্রতি তলার উচ্চতা হচ্ছে 3 মিটার। সো দেখো তো, আমরা জানি নর্মালি কি হয়েছে, এফ এস বলতাম না, ডাব্লিউ ইকুয়ালটা আমি বলতাম এফ এস। যেহেতু কোন কিছু বলা নাই, ডিরেক্ট উপর দিকে করতেছি, সো আমাদের কস থিটার ভ্যালু বসানোর কোনো দরকার নেই, আমি ডিরেক্ট এফ এস বলতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো উপরে উঠতেছেন, তাহলে কেন এস লিখবেন? আপনি তো হাইট অনুযায়ী উঠতেছেন, তাহলে এফ এস না লিখে আমি কি বলতে পারি? এফ এইচ বলতে পারি, পারি না? এফ এইচটা বলতে পারি, এফ এইচ। এখন এফ জিনিসটা আসলে কি? এখানে এফ জিনিসটা হচ্ছে আমার ওজনকে ইন্ডিকেট করতেছে। সো ডাব্লিউ ইকুয়ালটা হবে হচ্ছে আমাদের এম জি এইচ, এটা। এখন এইচ এর ভ্যালু আসলে কত? 10 তলা বিল্ডিং, প্রতি তলার উচ্চতা হচ্ছে 3 মিটার, তাহলে 10 ইন্টু 3, এটা হবে আমার উচ্চতা। এটা একটা কেস বলি। ডাব্লিউ ইকুয়ালটা হচ্ছে এম এর ভ্যালু দেওয়া আছে 50 কেজি, জির ভ্যালু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হাইটের ভ্যালু হচ্ছে 10 তলা বিল্ডিং 3 মিটার করে উচ্চতা। সো টোটাল আমাদের যে ওয়ার্ক ডানটা আসতেছে, এটার ভ্যালু আমি একটু ক্যালকুলেট করে নিই। এটা আসে হচ্ছে আমাদের 14,700 জুল। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিলো জুলে প্রকাশ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা টুইস্ট বলছিলাম, একটা টুইস্ট আছে টাইপ 2-তে। টাইপ 2টা আমি নিজের মতো করে বলতেছি। টাইপ 2 হচ্ছে এমন একটা প্রবলেম যেখানে তোমার বলা আছে 10 তলা বিল্ডিং এর উপরে উঠে নাই, 10 তলায় উঠছে, নট বিল্ডিং বলা আছে। ধরো বিল্ডিং কথাটা বলা নাই, বলা আছে 10 তলায় উঠছে, তো বিল্ডিং এর উপরে নাই, 10 তলায় উঠছে আর কি, নর্মালি 10 তলায় উঠছে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, 10 তলায় উঠতে কি 10 তলার ছাদে উঠতে হয় নাকি 9 তলার ছাদে উঠতে হয়? একটু ভাবো, চিন্তা করো। 10 তলায় উঠতে হলে কিন্তু 9 তলার ছাদে উঠতে হচ্ছে, তাই না? 9 তলার ছাদ ইজ ইকুয়াল টু 10 তলা, তাই না? তখন কিন্তু এখানে আমার 10 ইন্টু 3 করা যাবে না, আমার এখানে মাল্টিপ্লাই করতে হবে 9 ইন্টু 3। বুঝতে পারছি? তাহলে এখানে আমার কি হবে, 9 গুণ 3 করলে যেটা অ্যান্সার পাবা ওইটা হয়ে যাবে আমাদের কৃতকাজের পরিমাণ। কথায় যে টুইস্টটা আছে এটা ধরতে হবে, সে 10 তলা বিল্ডিং এর উপরে উঠছে নাকি 9 তলা উঠছে নাকি 10 তলায় উঠছে। 10 তলায় যদি উঠে তার মানে 9 তলার ছাদে উঠছে। আর যদি বলে 10 তলার ছাদে উঠছে, তাহলে 10 তলার ছাদ 10 ইন্টু 3, ঠিক আছে। বা উপরে উঠছে তাহলে 10 ইন্টু 3, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে 9 তলার ছাদ মানে হচ্ছে 10 তলায় ওঠা, আর 10 তলার উপরে ওঠা মানে হচ্ছে একদম 10 গুণ 3, এতটুকু ডিস্টেন্স কভার করা। বুঝতে পারছি? ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে আগে। দেখো এখানে আরেকটা প্রবলেম বলা আছে। প্রবলেমটা হচ্ছে এরকম, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এটা হচ্ছে আমার এফ এর ভ্যালু। অ্যান্ড 10 মিটার প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছো। আচ্ছা, 10 মিটার নিয়ে গেছো, এটা হচ্ছে আমার এস এর ভ্যালু। বললাম ঘর্ষণ বল বিপরীত দিকে 5 নিউটন হয়। সুন্দর একটা প্রবলেম। ঘর্ষণ বল বিপরীতে 5 নিউটন হয়, আমি এটাকে স্মল এফ দিয়ে প্রকাশ করি। ঘর্ষণ বল স্মল এফ। তুমি কতটুকু কাজ করেছো, ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে, আমি কতটুকু কাজ করছি, ঘর্ষণ বল কতটুকু কাজ করছে। সুন্দর একটা প্রবলেম। সো চলো সলভ করি।
এখন কথা হচ্ছে ভাইয়া এই প্রবলেমটা যদি আমি সলভ করতে যাই, আমার কৃত কাজটা কি হবে, ঘর্ষণ বল যে কাজ করছে এটা কি হবে। সো কথা হচ্ছে আমি বল প্রয়োগ করছি, এইখান থেকে একটা মজার বিষয় হচ্ছে আমি যদি বলি আমার কাজ, কৃতকাজ, আমার কৃতকাজ আমার কৃতকাজটা কেমন আমি যদি একটু ডিনোট করে দেই, আমার কৃতকাজ কিন্তু নর্মালি ডাব্লিউ ইকুয়ালটা আমি প্রয়োগ করতেছি কতটুকু বল, 100 নিউটন বল, এফ আমার যতটুকু প্রয়োগ করা হয়েছে ইনটু আমাদের এস যতটুকু ডিস্টেন্স গেছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের এফ এর ভ্যালু হচ্ছে 100 নিউটন, এস এর ভ্যালু হচ্ছে আমাদের 10 মিটার, সো আলটিমেটলি এফ এস মানে হচ্ছে 1000 জুল, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার কৃতকাজ দেখো, গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করতেছে না, ঘর্ষণ বল কই কাজ করতেছে, গতির বিপরীতে কাজ করতেছে, সো পুরা পথ জুড়ে তো ঘর্ষণ বলটা কাজ করবে, তাই তো। সো ঘর্ষণ বলের কারণে যে কাজ হবে, ঘর্ষণ বলের দ্বারা কাজ, এটা আমি স্মল ডাব্লিউ দিই, এটা হচ্ছে আমাদের এফ এস, পুরা পথ জুড়ে এই কাজটা করতেছে। এফ হচ্ছে আমাদের 5 নিউটন, এস হচ্ছে আমাদের 10, সো 5 10 50 জুল হচ্ছে আমাদের ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজ, আর আমার দ্বারা কৃত কাজ হচ্ছে 1000 জুল। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ আপনি লিখলেন, বাট ঘর্ষণ বল তো বিপরীতে কাজ করে, তাই না। ঘর্ষণ বল তো আমি যেদিকে যাচ্ছি তার বিপরীতে কাজ করে না। সো ঘর্ষণ বল কথাটা যদি আমি উল্লেখ করে দেই, তাহলে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এফ এস 50 জুল লিখতে হবে, সমস্যা নেই। বাট যদি বলি নর্মালি কৃত কাজ কতটুকু 5 নিউটনের জন্য, তাহলে এটা কিন্তু মাইনাস হবে, কারণ আমার যেদিকে যাচ্ছি ঘর্ষণ বল কিন্তু তার বিপরীতে কাজ করতেছে, তাহলে এখানে কিন্তু ছোট্ট করে একটা মাইনাস বসে যাবে, মাইনাস বসে যাবে ঘর্ষণ বলের দ্বারা কৃত কাজের ক্ষেত্রে, একটা মাইনাস বসে যাবে সামনে, মুছে দিই এটা। আশা করি বুঝতে পারছি। মাইনাসটা কেন দিলাম, কারণ গতির দিকে যদি কাজ হয় তাহলে পজিটিভ কাজ, যেহেতু গতির বিরুদ্ধে কাজ করতেছে ঘর্ষণ বলটা, তার মানে অবশ্যই কি হবে, নেগেটিভ কাজ হবে। ক্লিয়ার বিষয়টা, ওকে ফাইন। চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে কি বলা আছে, শক্তি। শক্তি কি ছোটবেলায় পড়ছি, বা হয়তো অনেকে জানি না, এখন বলি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। সো এখন বাজে হচ্ছে 7:30, সকাল 7:30। ভাইয়া হচ্ছে সারা রাত ধরে ভিডিও রেকর্ড করতেছে। সো ভাইয়ার সামর্থ্য হচ্ছে সারা রাত ধরে ভাইয়া ক্লাস রেকর্ড করতে পারছে, তার মানে ভাইয়ার শক্তি অনেক বেশি, এমন কিছু। হ্যাঁ, মনে হতে পারে, বাট আলটিমেটলি ফিজিক্সের ভাষায় কিন্তু এমন কিছু না। আগেই বলছি, এই যে ক্লাস যে নিচ্ছি, ক্লাস না কিন্তু ফিজিক্সের ভাষায় কাজ না, তার মানে কাজ হইতে হলে অবশ্যই স্মরণ হইতে হবে। সো কোনো একটা কাজ করতে পারার আমার যে সামর্থ্য, এটাই হচ্ছে শক্তি। সো কোন একটি বস্তুকে যদি বল প্রয়োগ করে স্মরণ ঘটানোর আমার সামর্থ্য থাকে, তার মানে আমার শক্তি আছে কাজটা করার। ক্লিয়ার বিষয়টা। আই রিপিট, কোন একটি কাজ যদি আমি করতে চাই, কাজ করার জন্য আমার কি আছে, কাজ করার যে সামর্থ্য বা বল প্রয়োগ করে স্মরণ ঘটানোর যদি আমার সামর্থ্য থাকে, তাই ওটাকে আমি কি বলবো, শক্তি বলবো। আমার ওই পরিমাণ শক্তি আছে, এটা আমি বলবো। শক্তি আর কাজ ভাষাগত দিক থেকে সেম জিনিস, বা সঙ্গত দিক থেকে আলাদা একটা পার্থক্য থাকলেও আমাদের ফর্মুলা রিলেটেড জিনিসপত্র থেকে শুরু করে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, মাত্রা একক, এই দিক থেকে সেম জিনিস। শক্তির একক হচ্ছে আমাদের জুল, শক্তির মাত্রা হচ্ছে আমাদের mL²T⁻², ঠিক আছে, সেম জিনিস। সো চলো আমরা একটু সামনের দিকে মুভ করি। জাস্ট শক্তি নিয়ে এইটুকুই কথাই ছিল। শক্তির বিভিন্ন রূপ, ওকে ফাইন, সুন্দর একটা জিনিস। শক্তির বিভিন্ন রূপ, শক্তির তুমি অনেক রূপ দেখতে পারবা। নর্মালি তোমরা হচ্ছে এখানে যান্ত্রিক শক্তির ব্যাপারটা অনেক বেশি পরিমাণে দেখতে পারবা। যান্ত্রিক শক্তি মেনলি দুই ধরনের শক্তিতে কনভার্ট হয়ে যায়, বা দুই ধরনের শক্তি মিলে যান্ত্রিক শক্তি গঠিত। যান্ত্রিক শক্তির একটা রূপ হচ্ছে আমাদের গতিশক্তি, আরেকটা হচ্ছে বিভব শক্তি। আচ্ছা ফাইন। আচ্ছা,
শক্তির বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। শক্তির যে আমাদের নিত্যতা সূত্র আছে সামনে আছে, এটা নিয়ে একটু বলবো। তার আগে আমি একটু বলে নেই, শক্তির কিন্তু কোনো ক্ষয় নাই, বিনাশ নাই। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে। তোমার কাছে মনে হতে পারে আমি অনেক শক্তি দিয়েছে, আমার শক্তিটা লস হয়ে গেছে। কখনোই শক্তিটা লস হয় না বা শক্তিটা হারায় যায় না। শক্তিটা শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। ধরো যে রুমে লাইট জ্বলতেছে, তোমার মনে হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে এটা চলে যাচ্ছে, পাশাপাশি কিন্তু হিট উৎপন্ন হচ্ছে। বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হচ্ছে, পাশাপাশি তাপ উৎপন্ন করতেছে। সো এক রূপ থেকে আরো দুইটা রূপে কনভার্ট হয়ে গেছে। সো আলটিমেটলি শক্তির কিন্তু কোনো বিনাশ বা সৃষ্টি নাই। মহাবিশ্বে আগে যে পরিমাণ শক্তি ছিল এখনো সেম ওই পরিমাণ শক্তি আছে, শুধু এদের রূপ বা এদের ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়। হয়তো গতিশক্তি গতিশক্তি বিভব শক্তিতে, অথবা হচ্ছে আমাদের আলোক শক্তি হচ্ছে তাপ শক্তিতে, এভাবে কনভার্ট হয়ে যায়। বাট শক্তির আলটিমেটলি কোনো বিনাশ হয় না। ক্লিয়ার বিষয়টা? ফাইন। সো গতিশক্তি নিয়ে একটু কথা বলি। গতিশক্তি জিনিসটা আসলে কি? নামটা দেখে বুঝতে পারতেছো যে গতিশক্তি হচ্ছে আমাদের মেইনলি এমন একটা শক্তি যেটা আসলে গতির জন্য পাওয়া যায়। তার মানে আমরা যদি এক কথায় বলি, গতিশক্তিকে প্রকাশ করি ই কে দিয়ে, অথবা প্রকাশ করে থাকি আমরা শুধু কে দিয়ে। গতিশক্তি মানে এক কথায় বলতে গেলে আমরা লিখি হাফ এম ভি স্কোয়ার। কেন এরকম লিখি? কেন ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার লিখলাম? কারণ গতিশক্তি যখন আমরা বের করতে যাই নর্মালি, কোনো বস্তু তার গতির জন্য, আই রিপিট, কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হচ্ছে গতিশক্তি। সো এই যে গতিশক্তির ব্যাপারটা আছে, অবশ্যই একটা ভেলোসিটি থাকতে হবে বা একটা বেগ থাকতে হবে। সো বেগ থাকলে তো সে গতি লাভ করলো, তারপরে তো সে কাজ করার সামর্থ্যটা অর্জন করবে। সো ধরো এম ভরের একটি বস্তু ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। এম ভরের একটি বস্তু আছে, এটি হচ্ছে ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। তাহলে এটি অবশ্যই কোনো এক জায়গায় হিট করলে এক ধরনের কাজ সম্পাদন করবে। তাহলে আমি বলতে পারতেছি যেহেতু দূরত্ব অতিক্রম করে ফেলতেছে, এখানে অবশ্যই একটা কাজ সম্পাদন করা হচ্ছে। এই কাজের মানটা বা এই শক্তির মানটা আসলে কত? এই শক্তির মান হচ্ছে হাফ ইন্টু এম ম্যাস ইন্টু ভি স্কোয়ার। এটা হচ্ছে এই বস্তুর গতিশক্তিকে ডিনোট করতেছে। বুঝতে পারছি? হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার বা বেগের বর্গ, এই একসাথে এগুলাকে বলা হচ্ছে আমাদের গতিশক্তি। ক্লিয়ার বিষয়টা? ফাইন। গতিশক্তির একক কি? শক্তির একক যা, গতিশক্তির একক তাই, সেটা হবে আমাদের জুলে। ওকে, সো আমাদের মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ফাইন। আমরা একটু সামনের দিকে দেখি। আচ্ছা, গতিশক্তি একটা প্রবলেম দেওয়া আছে। 10 কেজি ভরের একটি বস্তুর উপর একটি স্থির বস্তু, মানে আদিবেগ কি ছিল? 0 ছিল। 10 সেকেন্ড ব্যাপী, 10 সেকেন্ড ব্যাপী বলতে আমাদের টাইমটা দেওয়া আছে 10 সেকেন্ড। 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 10 নিউটন। ফাইন। এ হচ্ছে বস্তুটির গতিশক্তি কত? এ নাম্বার প্রবলেম। দেখো একটু ছোট করে দিই। এ নাম্বার প্রবলেমটা আসলে কি বলতেছে? বস্তুটির গতিশক্তি কত? সো এ নাম্বার প্রবলেম যেটা আছে, এটাতে আমি জানি যে গতিশক্তি বের করতে হলে আমি আগেই দেখছি যে ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার লাগে। যেহেতু আগে কোনো বেগ ছিল না, আমার শেষ বেগটা অবশ্যই বের করে নিতে হবে। তো শেষ বেগ বের করার জন্য আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে। এফ এর ভ্যালু থেকে আমি একটা জিনিস পাবো যে গত চ্যাপ্টারে আমরা জানছি এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। সেখান থেকে আমি এ ভ্যালুটা পেয়ে যাবো, এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ বাই এম। সেখানে ফোর্সের ভ্যালুটা দেওয়া আছে আমাদের 10 নিউটন, এম এর ভ্যালু দেওয়া আছে আমাদের 10 কেজি। সো আলটিমেটলি এর ভ্যালু আসবে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছো। এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। আমি যদি এর ভ্যালুটা পেয়ে যাই, এখান থেকে কিন্তু আমার ভির ভ্যালুটা বের করা খুবই ইজি, কারণ আমি জানি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এখানে ইউ এর ভ্যালু 0, এর ভ্যালু বের করছি 1, টি এর ভ্যালু দেওয়া আছে 10 সেকেন্ড। সো ভি পেয়ে যাবো আমি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই ভি এর ভ্যালুটা 10, এই ভ্যালুটা হচ্ছে আমি এখানে বসাই দিব। সো কত আসবে আমাদের গতিশক্তিটা? ইকে ইকুয়ালটা আসবে হচ্ছে, বা গতিশক্তি ইকুয়ালটা আসবে হচ্ছে হাফ, এম এর ভ্যালু হচ্ছে আমাদের 10 কেজি, 10 কেজি, আর ভি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 10 স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কি চলে আসে? ইকে ইকুয়ালটা হচ্ছে হাফ। সো এখানে থাকে হচ্ছে আমাদের 5 আর এখানে 100। সো 5 100 500, 500 জুল হচ্ছে আমাদের গতিশক্তি এর জন্য। বুঝতে পারছি? 5 জুল হচ্ছে আমাদের গতিশক্তি এর জন্য।
আচ্ছা ফাইন, এখন একটা কথা হচ্ছে, ঠিক আছে সব কিছু বুঝলাম, কোনো সমস্যা নাই। আমাদের যে মেইন থিওরিটিক্যাল যে টপিকটা আছে, যে গতিশক্তির ব্যাপারটা, যে একটা টাইম পরে গতিশক্তিটা কি হবে। সো গতিশক্তি জিনিসটা কোথা থেকে আসছে আমি যদি একবার বলে দিই, যে ঠিক আছে ভাই ডিরেক্ট ফর্মুলা লিখে দিলেন, বিশ্বাস করে নিলাম আপনাকে, কিন্তু এটা কোথা থেকে আসছে আমি একটু জানতে চাই। সো যদি আমরা জানতে চাই এই বিষয়টা, আমি পাশে একটু হাইলাইট করে লিখে দিই যে আমাদের ওয়ার্ক ডান যেটা আছে এটাও তো এক ধরনের শক্তি। তো W = আমরা দেখছি Fs থাকে, Fs মানে আমি লিখতে পারি MAS। সো এটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই, তাই না? সো MS যদি আমার থাকে, আমি AS, দেখো তো এই জিনিসটা একটু পরিচিত লাগতেছে না? MAS এই জিনিসটা পরিচিত লাগতেছে না, এটা আমরা কই থেকে পাইছি বলো তো? এই যে একটা জিনিস আমাদের ছিল, একটু বলে দিই, আমাদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে V² = U² + 2AS। এখানে যদি আমি AS এর ভ্যালুটা বসাইতে যাই, এখানে আমার কি লাগবে, V² - U² = হচ্ছে AS, তাই তো, 2AS। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি না যে V² - U² / 2 = হচ্ছে আমাদের AS, এটা বলতে পারি, তাই তো? সো এটা যদি আমি এখানে বসাই দিই, আমি লিখতে পারবো V² - U² / 2। একটা টুইস্ট হচ্ছে, আমরা ধরে নিই যখন গতিশক্তি বের করি বেগ আছে একটা, মানে আদি বেগটাকে আমি শূন্য কনসিডার করে নিই, তাহলে আমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে mv²/2 থাকতেছে। দ্যাট মিনস হাফ mv² থাকতেছে আমাদের গতিশক্তির ক্ষেত্রে কৃত কাজের মান বা গতিশক্তির যে মানটা আছে, এটা কই থেকে আসছে আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার? একটু ফার্স্ট আমি বুঝাইছি, আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এগুলো হচ্ছে প্রিভিয়াস চ্যাপ্টারের একদম বেসিক ফর্মুলা টাইপের জিনিসপত্র ছিল। সো চলো আমরা একটু দেখে নেই কিভাবে প্রবলেমটা আসছে, কিভাবে আমরা সলভ করতেছি। আমরা হচ্ছে এই রিলেটেড যে বি নাম্বার প্রবলেমটা আছে, এটা একটু সলভ করি, দেখে নিই জিনিসটা আসলে কি হয়েছে। প্রবলেম বিতে একটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে এরকম বলা হয়েছে যে আমাদের 20 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে। প্রথমে আমার 10 সেকেন্ড পরে গতিশক্তি পাইছি আমি 500 জুল, এটা নিয়ে কোনো প্রবলেম নাই আমাদের। 20 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? সো আমি দেখতে পারতেছি 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল কাজ করতেছে, 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল কাজ করতেছে। সো আমাদের কিন্তু একটা কথা বলছিলাম, যদি বল প্রয়োগটা থেমে যায়, যদি বল প্রয়োগটা কনস্ট্যান্ট হয়ে যায়, থেমে যায়, যে 10 সেকেন্ড পর আর কাজ করতেছে না, তখন কিন্তু আমাদের আর ত্বরণ কাজ করবে না। আই রিপিট, বল প্রয়োগ যদি থেমে যায়, এফ এর ভ্যালু যদি থেমে যায়, এফ যদি আর না কাজ করে, 10 নিউটন ছিল আর না কাজ করে 10 সেকেন্ড পরে, পরের 20 সেকেন্ডের জন্য, তাহলে কিন্তু আমাদের ত্বরণটা থেমে যাবে, এখানে ত্বরণ শূন্য হয়ে যাবে। ত্বরণ শূন্য হয়ে গেলে বেগটা কি হয়? বেগটা হয়ে যায় আমাদের সমবেগ। তার মানে আমি যে এইখানে কষ্ট করে বেগটা পাইছিলাম না, 10 মিটার/সেকেন্ড স্কয়ার, এই 10 মিটার/সেকেন্ড স্কয়ার বেগে কিন্তু কনস্ট্যান্টলি সামনের দিকে আগাবে। তার মানে প্রথম 10 সেকেন্ডে কিন্তু আমার এখানে কাজ হয়েছে, প্রথম 10 সেকেন্ড কিন্তু আমাদের বল প্রয়োগ করা হয়েছে, পরের 10 সেকেন্ড কিন্তু বল প্রয়োগ করা হয় নাই। বল প্রয়োগ না করলেও আমার কিন্তু সেম বেগে যাবে, কারণ বল প্রয়োগ না করা মানে আমার ত্বরণটা শূন্য হয়ে যায়। সো আলটিমেটলি সমবেগে যদি যায়, তাহলে ভির ভ্যালু কিন্তু আগের মতোই থাকবে, 10 মিটার/সেকেন্ড স্কয়ার, সরি 10 মিটার/সেকেন্ড স্কয়ার দিতেছে, এটা তো অনেক না, 10 মিটার/সেকেন্ড। ওকে, সো এইখান থেকে আমি বলতে পারি আমাদের কৃতকাজ যেটা আসবে, এটা আসবে হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। সো হাফ এম এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে 10 কেজি, ভি স্কয়ার হচ্ছে আমাদের 10 স্কয়ার। সেম ভাবে অ্যান্সারটা আগের মতোই চলে আসবে, 500 জুল। ঠিক আছে, অ্যান্সারে কিন্তু কোনো চেঞ্জ নেই। কেন চেঞ্জ নেই? কারণ বেগটা সমবেগ ছিল, ভিতে কোনো চেঞ্জ ছিল না, তাই। ওকে ফাইন। সো পরের যে পোর্শনটা আমাদের আছে, এখানে বলা আছে হচ্ছে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে। টুইস্ট। সো আমি একটা কাজ করি, এটাকে আরেকটু ছোট করে দিই। পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে, ব্যাপারটা বুঝো কি হয়েছে। পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে। সো আমি যদি পুরো 20 সেকেন্ড বলটা প্রয়োগ করে থাকি, আমার একটা কাহিনী ঘটবে এখানে, সেটা হচ্ছে পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করছি, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারবো এর ভ্যালু তো সেমই থাকবে, কারণ বলটা প্রয়োগ করতেছে সেম পরিমাণ বল। সো 1 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 20 সেকেন্ড যদি বল প্রয়োগ করি, আমি জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আদিবেগ তো শূন্য ছিল, শূন্যই হয়ে যাক, কোনো প্রবলেম নাই। 20 সেকেন্ড ধরে যদি বল প্রয়োগ করা হয়, এর ভ্যালু হচ্ছে 1, টির ভ্যালু হচ্ছে 20 সেকেন্ড ধরে কাজ করবে, তার মানে 20
মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার সেকেন্ড, বারবার স্কোয়ার কেন দিতেছি, মিটার পার সেকেন্ড হবে। ভির ভ্যালু পেয়ে যাবো 20 মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তি আমাদের কি আসবে, সি নাম্বারের জন্য গতিশক্তি আসবে হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হাফ থাকবে, এম এর ভ্যালু থাকবে হচ্ছে আমাদের 10 কেজি দেওয়া আছে, ভি স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের 20 স্কোয়ার। সো ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা কি চলে আসে, আমি একটু দেখি, 400 চলে আসে এটা, আর এটা হচ্ছে আমাদের 5 চলে আসে 2000। সো অ্যান্সারটা চলে আসে হচ্ছে আমাদের 2000 জুল। তার মানে যদি এই বলটা 20 সেকেন্ড ধরে কার্যকর হয় তাহলে গতিশক্তি হবে হচ্ছে আমাদের 2000 জুল। ক্লিয়ার বিষয়টা? অ্যান্সারটা মিলাই নেই, হ্যাঁ ঠিক আছে, ডান। আশা করি বুঝতে পারছি সবাই। সো 3টা পয়েন্ট ছিল, 3টা ডিফারেন্ট কেস ছিল। সো আশা করি এটা বুঝতে পারছি। সো আমরা আমাদের পরের টপিকটাতে চলে যাচ্ছি। আরেকটা প্রবলেম দেওয়া আছে গতিশক্তি রিলেটেড, যেটাতে বলা আছে 10 কেজি ভরের একটি বস্তু আছে। সো 10 কেজি ভরের এই বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে তা গতিশীল হয়েছে, গতিশক্তি হয়ে গেছে 80 জুল। বস্তুর বেগ কত? সো এম দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে ইকে, বস্তুটির বেগ জানতে চাওয়া হয়েছে। সো আমি নর্মালি জানি ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 ইকে ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার। সো 2 ইকে এম দিয়ে ডিভাইড করলাম, 2 ইকে ডিভাইডেড এম ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে ভি এর ভ্যালু আমি কত পাবো, রুট ওভার 2 ইকে বাই এম। দ্যাট মিনস ভি এর ভ্যালুটা আমার চলে আসতেছে রুট ওভার 2 ইকে। ইকে মানে কত গতিশক্তি, 80 জুল ছিল। সো 80 জুল, আর এম এর ভ্যালু হচ্ছে আমাদের ম্যাচ ছিল 10 কেজি, বসাই দিলাম। সো আলটিমেটলি ভি এর ভ্যালুটা পেয়ে যাবো এত মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছি। জাস্ট একটু ডিরাইভ করে নিছি যে ফর্মুলাটা কেমন ছিল, ওই জায়গা থেকে আমার ভির ভ্যালু যদি বের করতে হবে, ভিকে আলাদা করে নিলাম। তুমি চাইলে ফার্স্টে ভ্যালুগুলো বসাই দিয়ে ভির ভ্যালুকে রুট করে বের করে ফেলতে পারো। সো 80 ইন্টু 2 ডিভাইড হচ্ছে 10, রুট যদি আমি করে দিই 4 4 16, হ্যাঁ 4 আসবে হচ্ছে আমাদের অ্যান্সার। 4 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কোনো বস্তুর উপর 10 কেজি ভরের একটি বস্তুর উপর যদি আমি 80 জুল গতিশক্তি পেতে চাই, তাহলে আমাদের বেগ দিতে হবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের সবার কাছে। সো আমরা একটু সামনের দিকে মুভ করি। ওকে ফাইন। বলছিলাম যান্ত্রিক শক্তির দুটি রূপ দেখা যায়, একটা হচ্ছে আমাদের গতিশক্তি, আরেকটা হচ্ছে বিভব শক্তি। সো গতিশক্তি রিলেটেড প্রবলেম যেগুলো ছিল আমরা কভার করে ফেলছি। এখন আমাদের বিভব শক্তি রিলেটেড প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করি। বিভব শক্তি জিনিসটা কি? বিভব শক্তি হচ্ছে এমন এক ধরনের শক্তি, বস্তুর অবস্থা বা অবস্থান, বস্তুর অবস্থা বা অবস্থান পরিবর্তনের জন্য বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে। সো বস্তুর অবস্থা বা অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলা হচ্ছে আমাদের বিভব শক্তি। আচ্ছা, অবস্থা বা অবস্থান জিনিসটা কি? কোনো বস্তু নর্মাল একটা অবস্থানে আছে, অবস্থানটা নিয়ে আগে বলি, আগে অবস্থান নিয়ে বলি। যে ধরো কোনো একটি বস্তু গ্রাউন্ড ফ্লোরে আছে, একে আমি টপ ফ্লোরে নিয়ে গেছি। অবস্থান ছিল নিচে, উপরে নিয়ে গেছি। বস্তুর মধ্যে একটি শক্তি নিহিত হবে, ছেড়ে দিলে নিচের দিকে পড়বে। সো এই যে নিহিত শক্তিটা আছে, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। আর হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন করছি। এটা যে আমি বলি কোনো একটি ইলাস্টিক বডিকে, কোনো একটি ইলাস্টিক বা হচ্ছে কোনো একটি স্থিতিস্থাপক বস্তুকে আমি চাপ দিছি, চাপ দিয়ে এটাকে শ্রিঙ্ক করাই ফেলছি। যখন ছেড়ে দেবে এটা কিন্তু বুম করবে, ব্লাস্টের মতো হবে। যেমন ধরো তুমি খেয়াল করে দেখতে পারবা রাবারের যে বলগুলো আছে এগুলোকে প্রেশার দিয়ে রেখে দিলে ছেড়ে যখন থেকে তখন দেখবা যেটা হচ্ছে আমাদের ব্লাস্ট করছে বা হচ্ছে বাউন্স করতেছে। সো এটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে হচ্ছে। সো অবস্থা বা অবস্থান দুই ধরনের পরিবর্তনের কারণেই বস্তুর মধ্যে আমাদের বিভব শক্তির পরিবর্তন হয়। সো বিভব শক্তিটা লক্ষণীয় বা দেখা যায়। এখন কথা হচ্ছে আমাদের বিভব শক্তির কনসেপ্টটা কি, বিভব শক্তি আসলে জিনিসটা কি? বিভব শক্তির যে আমাদের রাশি আছে এটার সাথে গতিশক্তির কোনো মিল আছে? আগে তো জানলাম জিনিসটা আসলে কি। সো এর কি কোনো মিল আছে নাকি গতিশক্তির সাথে? গতিশক্তির যে একক আছে বিভব শক্তির এককও সেম জিনিস, কারণ শক্তি বা কাজ। এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এখানে একটা ছোট্ট চেঞ্জ হচ্ছে, আমাদের গতিশক্তিকে প্রকাশ করি আমরা হচ্ছে ইপি দিয়ে বা পি দিয়ে প্রকাশ করে থাকি, বা অনেক সময় ইউ দিয়েও প্রকাশ করে থাকি। যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো, সমস্যা নেই। এটাকে লেখা হচ্ছে এম জি এইচ আকারে।
কেন এমজিএইচ আকারে? আমরা মেনলি অবস্থানটা নিয়ে কাজ করি। দেখো তোমাদের এখানে অবস্থান নিয়ে মেনলি কাজ করা আছে। যে কোনো একটি বস্তুকে ধরো আমি একটা উচ্চতায় তুলছি, এইচ পরিমাণ উচ্চতায় তুলছি, তাই তো? সো আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফএস, তাই না? ডব্লিউ ইকুয়াল টু যদি এফএস হয়, এফ ইকুয়াল টু আমি বলতে পারি এম এ এস, তাই তো? নর্মালি দেখো একটা বস্তু যদি আমি একটা হাইটে তুলি, আমার এস এর জায়গায় কি বসবে? এইচ বসবে। আর আমি উপরে যেহেতু তুলতেছি, উপরে তোলার কারণে আমার কি করতে হচ্ছে? অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতে হচ্ছে না? অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতে হচ্ছে না? তাহলে ত্বরণটা কি আমার নর্মাল ত্বরণ হবে নাকি অভিকর্ষ ত্বরণ হবে? অবশ্যই অভিকর্ষ ত্বরণ হবে। তাহলে এই ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের জি। সো এই কারণে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিকে বলা হয় হচ্ছে ইপি বা ইউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, যেখানে এইচটা ইন্ডিকেট করে হচ্ছে কতটুকু উচ্চতায় আছে, কতটুকু উচ্চতায় উঠছে। ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, এটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের বিভব শক্তিকে। বুঝতে পারছি? ক্লিয়ার? আমরা আমাদের সামনের যে টপিকগুলো আছে সেগুলোতে মুভ করি। দেখো কি বলা আছে, প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা হচ্ছে এরকম, 10 কেজি ভরের একটি বস্তু আছে, বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমি একটু ক্লিয়ার ভাবে বলি, 10 কেজি ভরের একটি বস্তু আছে, এম এর ভ্যালু হচ্ছে 10, বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভি। একটা স্প্রিং এর উপর পরে স্থির হয়ে যায়, স্থির হয়ে গেছে। দেখো আমি এটাকে আদি বেগ দিলাম, শেষ বেগ স্থির, ভিটা ফি মানে 0 হয়ে গেছে। স্প্রিং ধ্রুবক, নট ধ্রুবক, একটা ধ্রুবক, তোমাদের বইতে টাইপিং মিস্টেক চলে আসছে। স্প্রিং ধ্রুবক হচ্ছে আমাদের এখানে 1 লক্ষ নিউটন পার মিটার। সেটিকে কত সংকুচিত হবে, সেটি কতটুকু সংকুচিত হবে এটা জানতে চাওয়া হয়েছে। ফাইন, সুন্দর একটা প্রবলেম, তাই তো? চলো সলভ করি। কিভাবে সলভ করবো এটা? এখানে আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে, এখানে এটা আমরা হচ্ছে গতিশক্তি দিয়েও সলভ করে ফেলতে পারি বা বিভব শক্তি দিয়েও সলভ করে ফেলতে পারি, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। একটা মজার বিষয় হচ্ছে, ছোট্ট একটা টুইস্ট আছে, যদি সংকোচনটা আমাদের খুবই মিনিমাল হয়, গতিশক্তিতে করলেও কাছাকাছি অ্যান্সার আসবে। আর বিভব শক্তিতে আমাদের ক্যান করতে হবে। ক্যান করবো এটা আমি একটু বলতেছি, দেখো। আচ্ছা, একটি স্প্রিং আছে, এই স্প্রিং এর উপরে হচ্ছে একটি বস্তু আমি ফেলছি। অবশ্যই স্প্রিং একটা হাইটে ছিল, তাই তো? সো উপরে যখন আমি ফেলছি, এটা কিন্তু একটা হাইট কাভার করছে। ধরো এইটুকু কাভার করার পরে স্প্রিংটা এটুকু সংকুচিত হয়ে গেছে, কাভার হয়ে এরকম সংকুচিত হয়ে এটুকুর মধ্যে বেঁচে গেছে, বস্তুটা এখানে চলে আসছে। এরকম একটা কাহিনী ঘটছে। সো এর ওজন ছিল আমার 10 কেজি, অ্যান্ড আমার হচ্ছে একটা বেগ এর নিচের দিকে পড়ছে, যেটা আমি ভি বেগ বলতেছি। ভি বেগটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, অ্যান্ড শেষে এখানে এসে এটা থেমে গেছে। সরি, এটা ইউ দাম দিই, ইউ নামে দিছিলাম যদিও। ইউ হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড বলা আছে, আর এখানে ভির যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের 0, থেমে গেছে আলটিমেটলি। একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবা, আগে একটা হাইটে ছিল, এখন একটা হাইটে আসছে। সো কথা হচ্ছে কতটুকু সংকুচিত হয়েছে, কতটুকু সংকুচিত হয়েছে। সো আমি যদি দেখতে যাই একটা বিষয়, সেটা হচ্ছে এইখানে কিন্তু আমাদের যে বলটা আছে বা ফোর্সটা আছে, টাইমের কোনো কথা উল্লেখ নাই। আমাদের যে একটা কনসেপচুয়াল যে ব্যাপারটা আছে, নিহিত যে শক্তির ব্যাপারটা আছে, সেটা হচ্ছে নর্মালি এরকম যে এইখান থেকে আমি বের করতে পারি না এফ ইকুয়াল টু এম এ। এটা কার জন্য? ওই বলটার জন্য, বলটার জন্য বা একটি বস্তুটির জন্য, যে বস্তুটা ছিল, বস্তু, এই বস্তুটা আছে, এই বস্তুটার জন্য। আর যেটা আছে স্প্রিং এর জন্য, স্প্রিং এর জন্য হবে হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু কে এক্স, মাইনাসটা আমি নেগলেক্ট করলাম, এফ ইকুয়াল টু কে এক্স পরিমাণ হয়, তাই তো? সো এফ ইকুয়াল টু যদি আমাদের কে এক্স হয়, তাহলে আমি এইখানে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। সো যেই পরিমাণ ফোর্স উপর থেকে ওই দিবে, সেম পরিমাণ ফোর্স স্প্রিংটাও ফিডব্যাক আকারে দিবে, যার কারণে নিচে এসে থেমে গেছে ওরা। আচ্ছা, সো এইখানে একটা মজার বিষয় হচ্ছে,
আমি এখানে বলতে পারি যে স্প্রিংয়ের ক্ষেত্রে যে বলটা ছিল, আমি বস্তুকে 1 দিয়ে এটাকে 2 দেই, স্প্রিংয়ের ক্ষেত্রে যে বলটা ছিল বস্তুর ক্ষেত্রে বলটা হচ্ছে সমান বা ইকুয়াল। একটা সেকেন্ড দাঁড়াও। ওকে, এখন কথা হচ্ছে আমি যদি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাই, দেখতে পারবো একটা জিনিস যে আমাদের F1 আর F2 হচ্ছে ইকুয়াল, তাই তো? আচ্ছা, F1 আর F2 যদি আমার ইকুয়াল হয়, এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে আমি লিখতে পারি না এখানে এম এ ইজ ইকুয়াল টু হচ্ছে KX, লিখতে পারি তো, লেখা যায় তো? সো এখান থেকে আমি যদি এক্স এর ভ্যালুটা বের করতে যাই, আমার অবশ্যই আগে এর ভ্যালুটা বের করে নিতে হবে। দেখো তো, এখানে যদি আমি এ বসাইতে যাই, আমার লিখতে হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এটা কি কোথাও আছে? এক্সিস্ট করে কোথাও? অবশ্যই এক্সিস্ট করে না, তাই তো? সো আমি কি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে অবশ্যই পারবো না। তারপর কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? দেখো, এই রিলেটেড কিন্তু আরেকটা প্রবলেম ছিল, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2s। এটা জানো কি না দেখো তো। যদি আমি এখানে লিখে দেই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as এরকম ছিল, বা প্লাস 2s এরকম ছিল, সো এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2s ইকুয়াল টু হচ্ছে a। এটা বলা যায় না? সো লিখি আমি এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2s। আমি কি এস লিখবো? কতটুকু সংকুচিত হয়েছে? এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, তাহলে আমি এখানে কি লিখবো? এস এর পরিবর্তে এক্স লিখবো, এটা তো আমাদের স্মরণ, লিখলাম। আর এখানে দেওয়া আছে আমাদের KX, সরি, আমি এখানে x লিখবো। সো এটা হচ্ছে আমাদের স্মরণ, আর এখানে দেওয়া আছে আমাদের KX। দেখো তো, এই ক্যালকুলেশনটা আমাদের কি দাঁড়াচ্ছে, ভি এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের 0, আর লাস্টে এসে 0 হয়ে যায়, বলা আছে যে শেষ বেগ হচ্ছে 0। আর ইউ এর ভ্যালুটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে 10 স্কোয়ার, আর এম এর ভ্যালু দেওয়া আছে আমাদের 10। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি, আমার এখানে 10 ইন্টু 10 স্কোয়ার, মাইনাসের 10 স্কোয়ার হবে যদিও, টেন ইন্টু আমাদের হচ্ছে মাইনাসের 10 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 বা 1 লাখ ইন্টু এক্স। সো 2 ইন্টু 1 লাখ এক্স যেটা আছে ভ্যালুটা, যেটাকে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স ধরাটাই আমাদের জন্য বেটার ছিল, তাহলে মাইনাস মাইনাস আর কি আমাদের এলিমিনেট হয়ে যায় আর কি, বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কাটা চলে যায়, কারণ এফ ইকুয়াল টু কে এক্স যেহেতু একটা বল আছে বিপরীত দিকে কাজ করে, সো মাইনাসটা দিয়ে দিলাম এখানে আমি। সো খেয়াল করো, তাহলে মাইনাস মাইনাসটা কাটা চলে যাবে। ওকে, সো এখান থেকে আমি বলতে পারি না যে আমাদের এখানে আছে হচ্ছে 10 আর এখানে আছে হচ্ছে আমাদের 100, আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে, নিচে আছে হচ্ছে আমাদের 2x, আর এখানে আছে হচ্ছে আমাদের মাইনাসের 1 লাখ এক্স। সো আলটিমেটলি বলা যায় 3টা 0 লেফট সাইড থেকে, 3টা 0 রাইট সাইড থেকে কাটা চলে গেছে। সো এখানে যে আমাদের এক্স এর ভ্যালুটা আছে, মাইনাস মাইনাসে কাটা চলে যায়, এখানে যে আমাদের এক্স এর ভ্যালুটা আছে, আমি বলতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে 1/2 ইন্টু 100 এক্স স্কোয়ার, এক্স মাল্টিপ্লাই হয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে 1/2 ইন্টু 100। তাহলে এক্স এর ভ্যালুটা আমি কি পাবো? √1/200, তাই তো? √1/200 এরকম কিছু একটা পাবো। সো আমি যদি ভ্যালুটা বসায় দেই যে √1/200, তাহলে অ্যান্সার চলে আসে হচ্ছে আমাদের 5 ইন্টু 10 ইনভার্স 3। মনে হতে পারে ভাইয়া ম্যাথটা যে করছেন, ম্যাথটা তো দেখে ঘাপলা মনে হতেছে, ম্যাথের তো ভুল হইতে পারে। অবশ্যই ম্যাথটাতে ভুল আছে। কেন ভুল আছে বলতেছি, দেখো প্রবলেমটা, ভাইয়া তখন ম্যাথ করেন তারপর ভুল বলতেছেন কেন? আচ্ছা দেখো, কথাটা হচ্ছে আমি কিন্তু ফোর্স নিয়ে দুইটা প্রবলেমের মধ্যে রিলেট করার ট্রাই করছি। একটা মেইন কম্প্যারিজন আমরা যেখানে মিস করে গেছি সেটা হচ্ছে আমাদের যেই বস্তুটা ছিল, এই বস্তুটার মধ্যে কিন্তু 10 মিটার পার সেকেন্ড একটা বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে কি, আমি বিভব শক্তি দিয়ে বা বিভব যে বলটা আছে, বল দিয়ে আমি ম্যাথটা সলভ করতে পারবো না। আমার ম্যাথটা অ্যাকচুয়ালি সলভ করতে হবে কি দিয়ে? গতিশক্তি দিয়ে। যদিও এটা বিভব শক্তির একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দিছে, বাট ম্যাথটা সলভ করতে হবে আমার হচ্ছে গতিশক্তি দিয়ে, তাই না? ক্লিয়ার বিষয়টা? যে ম্যাথটা গতিশক্তি দিয়ে আমাদের সলভ করতে হয়, তাহলে এই প্রসেসটা কি ভুল?
না, এই প্রসেসটা ভুল না, বাট এই প্রসেস অনুযায়ী গেলে আমাদের এই বলটা আছে যেটা একটা প্রত্যয়নী বল হিসেবে কাজ করে, এটাকে তুমি এই তোমাদের এই স্টেজে এইটুকু কম্প্যারিজনের দরকার নাই, এটা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে বা কলেজে গেলে জানতে পারবা। বাট মেইনলি হচ্ছে আমাদের যে প্রবলেমটা আছে এইখানে কৃতকাজ নিয়ে যেহেতু কথা বলতেছে, সো কৃতকাজের প্রবলেমটা আমরা এভাবে সলভ করব যে ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেটা কার জন্য পাইছি আমি, ওই বলটার জন্য, বস্তুটার জন্য 10 ইন্টু ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 10 স্কোয়ার। সো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত চলে আসছে একটু দেখি, 500 জুল। ঠিক আছে, তারপরে যে স্প্রিংটা আছে, স্প্রিং কনস্ট্যান্ট যেহেতু দেওয়া আছে, স্প্রিং এর জন্য স্প্রিং যে বলটা আছে বা স্প্রিং এর জন্য যে কৃত কাজটা আছে আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। স্প্রিং এর জন্য যে কৃত কাজটা আছে এটা হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ, কে এর ভ্যালু হচ্ছে আমাদের 1 লাখ, এক লাখ 1 2 3 4 5 এক্স স্কোয়ার। সো আমি পেয়ে যাব হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু 50,000 এক্স স্কোয়ার। সো দুইটার ক্ষেত্রে সেম সেম কম্প্যারিজন করতে পারবো, কারণ কি একটা জায়গার মধ্যে অ্যাক্ট করতেছে। সো আগের যে কৃত কাজটা ছিল এর কৃত কাজের সাথে আমি গতিশক্তির কম্প্যারিজন করব, ইকে ইকুয়াল টু হচ্ছে আমাদের ডব্লিউ। তাহলে আমি কি পেয়ে যাব 5 লাখ বা 50,000 এক্স, সরি 50,000 এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 500 জুল। সো আমি যদি কাটি এইগুলাকে, যে এই 3টা জিরোকে আর এখানে কাটলাম, তাহলে আমি পাবো হচ্ছে 100 এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়ালটা পাবো আমি হচ্ছে 1/100। তাহলে এক্স এর ভ্যালু আমি পাবো হচ্ছে √1/100, তার মানে 0.1 হচ্ছে আমাদের অ্যান্সার। 0.1 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্ড এটাই আমাদের দেওয়া আছে অ্যান্সারের মধ্যে। তাহলে ভাই আপনি যে আগে এটুকু করাইলেন, কেন এটুকু করাইতে গেছেন? আমাদের তো কনফিউশন তৈরি হয়ে গেছে, একটা ঝামেলা লেগে গেছে। এখন তাহলে কি করব, কোনটা আমরা করতে যাবো আর ওইটাই কেন করাইলেন, রিজনটা কি? দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে ভাই ঠিক আছে প্রবলেম আমি সলভ করতে গেছি, প্রবলেম সলভ করতে গিয়ে হচ্ছে আমার মনে হয়েছে যে এখানেও এক্স ধরা উচিত, বাট একটা বড় মিস্টেক হচ্ছে বস্তুটা এখানে বলে দেওয়া নাই যে এইখান থেকে বস্তুটা পড়ছে, এটা বলে দেওয়া নাই, বা বস্তুটি এখান থেকে পড়ছে নিচের দিকে এক্স পরিমাণই স্মরণ হয়েছে। এমনও তো হইতে পারতো যে বস্তুটি অনেক উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ে নিচে এসে এখানে এসে বেগ জিরো হয়েছে। সো আমি এইখানে এই যে এক্স এর ভ্যালুটা ধরছি না, এটা ধরা কিন্তু সম্পূর্ণ যুক্তিযুক্ত না, সম্পূর্ণ যুক্তিযুক্ত না। কেন? কারণ এক্স এর ভ্যালুটা আমি যে পরিমাণ সংকুচিত হয়েছে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর এই বস্তু যেটা পড়ছে এটা যে এক্স পরিমাণ উচ্চতা থেকে পড়ছে এর তো কোনো কথা এখানে বলা নাই। তার মানে কি এটা ধরা যাবে না, একটা ইনফরমেশন মিসিং ছিল। এটা যেহেতু আমরা অ্যাজুম করে ধরে নিছি, তাই পুরো প্রবলেমের মধ্যে লাস্ট অ্যান্সারটা যেটা আসছে এটা একটু এলোমেলো আসছে। সো এভাবে সলভ করলেও অ্যান্সারটা মিলবে যদি একটা কথা বলে দেওয়া থাকে তোমার এখানে যে উপর থেকে ছেড়ে দেওয়া হয় নাই, যেখানে ছিল ওইখান থেকে দেওয়া হয়েছে। এই কথা যদি উল্লেখ থাকতো তাহলে আমরা হচ্ছে এখানে অ্যান্সারটা সেম পাইতাম। যেহেতু এই কথাটা উল্লেখ নাই, তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের প্রবলেমটা এই ওয়েতে সলভ করতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের জন্য গ্রহণযোগ্য না এই কেসে। ওকে, আশা করি বুঝতে পারছি। বাট এই রিলেটেড প্রবলেম তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক বেশি আছে, অ্যান্ড কোশ্চেনের মধ্যে এই কথাগুলো উল্লেখ করে দেওয়া থাকে। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। তো আমি একটু সামনের দিকে মুভ করি। সো চলো আমরা হচ্ছে শক্তির বিভিন্ন রূপ এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি। সো এই প্রবলেমের মধ্যে বলা আছে আমাদের 5 কেজি ভরের একটি বস্তু আছে, আর বস্তুকে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুঁড়ে ফেলা হয়েছে। কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে মানে কি? ইকে আর ইপি হবে হচ্ছে আমাদের সেম, ইপি আর ইকে হবে হচ্ছে আমাদের সেম। তাহলে আমাদের এইচ এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? তো আমি যদি ইপি বলি, ইপির ভ্যালুটাকে তো দেওয়ায় বেরই করা যায়, কারণ হাফ এম ভি স্কোয়ার দেওয়া আছে। সো হাফ এম এর ভ্যালু হচ্ছে আমাদের 5 কেজি, ভির ভ্যালু হচ্ছে আমাদের 50। সো এখান থেকে আমি বের করতে পারি হচ্ছে ক্যালকুলেট করলে হাফ ইন্টু 5 ইন্টু 50 স্কোয়ার ইন্টু 0.5। সো আসে হচ্ছে আমাদের 6250। 5 কেজি ভরের বস্তু 50 মিটার বেগে হচ্ছে আমি উপর দিকে থ্রো করছি। সেটা হচ্ছে আমাদের 6250 জুল। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। সো আমাদের বলা আছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। সো বিভব শক্তি মানে আমি জানি হচ্ছে, সরি এটা ইকে লিখে ফেলছি আমি, এটা হবে আমার ইকে, হবে ইপি লিখে ফেলছি, সরি।
এফিসিয়েন্সি অনেক কমে গেছে। সো ইপি হবে হচ্ছে আমাদের mgh। সো একটা কথা বলা আছে যে আমাদের ইকে ইকুয়ালস হচ্ছে ইপি, আমি বলতে পারি না যে 6250 জুল ইকুয়াল টু হচ্ছে আমাদের mgh, যেখানে আমাদের যে ভ্যালুটা আছে এইচ এর ভ্যালু যেটা আছে এটা হবে হচ্ছে আমাদের 6250 ডিভাইডেড mg, 6250 ডিভাইডেড হচ্ছে আমাদের mg। এম এর ভ্যালু হচ্ছে আমাদের 5 কেজি দেওয়া আছে, জির ভ্যালু হচ্ছে 9.8। একটু ক্যালকুলেট করে অ্যান্সারটা কত আসে, 5 ইন্টু 9.8। সো আলটিমেট অ্যান্সারটা চলে আসে হচ্ছে আমাদের 127.55। সো এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 127.55 মিটার উচ্চতায়, ভূমি থেকে এত মিটার উচ্চতায় হচ্ছে আমাদের গতিশক্তি বিভব শক্তি দুইটা সমান হবে। সো আশা করি বুঝতে পারছি। আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে বলা আছে কোন একটি বস্তুকে 100 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এন্ড কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে। বিভব শক্তির 5 গুণ, গতিশক্তির বিভব শক্তির 5 গুণ হবে। তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে গতিশক্তি বিভব শক্তির যার সাথে র কথাটা উল্লেখ আছে র, তার সাথে মাল্টিপ্লাই হবে, ইপি এর 5 গুণ হবে। এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শর্তটা দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে বলি এইভাবে যে 100 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সো বুঝো তো ব্যাপারটা, পুরা হাইটটা হচ্ছে আমাদের 100 মিটার, পুরা হাইটটা হচ্ছে আমাদের 100 মিটার, একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। সো এইখান থেকে কথা হচ্ছে যখন আমরা বিভব শক্তি মাপবো তখন আমাদের অবশ্যই নিচে থেকে কতটুকু হাইট আছে এটা মেজার করতে হবে, এটা বিভব শক্তির জন্য। আর গতিশক্তির জন্য কতটুকু নিচে নামছে, কতটুকু নিচে নামছে এটা ব্যবহার করতে হবে হচ্ছে আমাদের গতিশক্তির জন্য। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, মানে এটা একটু মাথায় রাখবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য প্রবলেমটা সলভ করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, জিনিসটা রিলেট করা সহজ হয়ে যাবে। সো দেখো একটা জিনিস, একে ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, একে ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, তাই তো। আর 5 নাম্বার যেটা যেটা আছে 5, তো 5ই আছে। আর আমি ধরে নিই এটা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের এইচ পরিমাণ হাইটে আছে, এইচ পরিমাণ হাইটে আছে, তাহলে এইটুকু গতিশক্তির জন্য যেটুকু নামছে এটা হচ্ছে আমাদের 100 মাইনাস এইচ পরিমাণ হাইটে আছে, তাই তো। পুরোটা যদি 100 হয় এটুকু হবে আমার 100 মাইনাস এইচ। সো ইপি ইকুয়ালটা আমরা জানি হচ্ছে mg h পরিমাণ হাইটে আছে, সো এখানে কোনো সমস্যা নাই, বোচ্চার থেকে আমি কেটে দিই। সো আমি বলতে পারি এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5 ইন্টু 2 10 GH। সুন্দর একটা ইকুয়েশন দাঁড়াইছে। সো চলো পরেরটুকু সলভ করতে থাকি আমরা। সো এখানে বলা আছে এরকম যে আমাদের ভি স্কোয়ারের ভ্যালু তো আমি জানি না, যেহেতু একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে অবশ্যই আদি বেগ কি ছিল, 0 ছিল। তাহলে আমি বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে নর্মালি 2GH, বা যতটুকু নামছে এইটুকু। কেন বললাম, কারণ আমি জানি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। এই এইচ মানে অতিক্রান্ত পদ বা অতিক্রান্ত উচ্চতা, যদি মাইনাস দিতাম তাহলে কতটুকু উঠছে এটুকু উচ্চতা, যেহেতু পজিটিভ দিছি কতটুকু নামছে এটুকু উচ্চতা আমি বলতেছি। আদিবেগ যদি 0 হয় ভি স্কোয়ারের পরিবর্তে 2GH লেখা যায়, অবশ্যই লেখা যায়। সো এটা আমি লিখছি কতটুকু নামছে এটুকু উচ্চতা। সো নামছে কতটুকু, 100 মাইনাস এইচটুকু নামছে, আমরা দেখছি এখানে। তাহলে বলা যায় হচ্ছে এখানে 10GH। সো জি বোথ সাইড থেকে কাটা যায়, অ্যান্ড আমি যদি 2 কেও কেটে দিই তাহলে বলা যায় হচ্ছে 100 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5H। সো 5H কে ঠিক রাখি, আরেকটা এইচকে এ পাশে নিয়ে যাই, থাকে হচ্ছে 100 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6H। 100 যেগুলো থাকতেছে আমাদের 6H। সো এইচ এর ভ্যালুটা আমি বলতে পারি হচ্ছে 100 ডিভাইডেড 6। সো 100/6 করলে কত আসে অ্যান্সার, 16.67, 16.67 মিটার উচ্চতায়, ভূমি থেকে 16.67 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো আমরা আমাদের নেক্সট যে টপিক আছে এটাতে চলে যাচ্ছি। এখানে বলা আছে শক্তির বিভিন্ন উৎস, শক্তির বিভিন্ন উৎসের মধ্যে আছে হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি। আচ্ছা, নবায়নযোগ্য শক্তি কি, অনবায়নযোগ্য শক্তি কি? ফার্স্টে বলা আছে অনবায়নযোগ্য শক্তি, যেই শক্তিগুলাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, বা যে শক্তিগুলোর উৎস বা যে শক্তিগুলা অফুরন্ত নয়, যে শক্তিগুলা অফুরন্ত নয় মানে তুমি শেষ করে ফেলতে পারবা, যেমন জ্বালানি তেল,
গ্যাস, কয়লা, এগুলো কিন্তু অনবায়নযোগ্য শক্তির উদাহরণ। যেমন আমাদের গ্যাসের মজুদ কিন্তু অফুরন্ত না, গ্যাসের মজুদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে দিন দিন। সো অল্টারনেট দেখতে লাগতেছে, আমাদের রান্না বান্না করার জন্য, গাড়ি চালানোর জন্য অল্টারনেটিভ দেখার প্রয়োজন পড়তেছে, বায়োগ্যাস ইনভেন্ট করা লাগতেছে। সো এই যে তেল, গ্যাস, কয়লা, বিভিন্ন ধরনের যে শক্তি পাওয়া যায় যে সকল উৎস থেকে, এগুলো কিন্তু আমাদের অনবায়নযোগ্য শক্তির উৎস। কারণ এই শক্তিগুলো একটা সময় পর আমরা পাবো না, যেগুলোতে আমাদের হচ্ছে এটার অল্টারনেটিভ চিন্তা করতে হবে। এই ধরনের শক্তি হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কোনগুলা? নবায়নযোগ্য শক্তি হচ্ছে আমাদের ওই শক্তিগুলা যেগুলা হচ্ছে শক্তির যেই মজুদ বা আমাদের যে স্টোরেজটা এটা অফুরন্ত বা ফুরাবে না। যেমন সৌরশক্তি, সৌরশক্তি। তারপরে হইতে পারে হচ্ছে আমাদের বায়ু শক্তি। তারপরে হইতে পারে আমাদের হচ্ছে জিও থার্মাল শক্তি। সো এই ধরনের যে শক্তিগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তির উৎস। তার মানে কি, এই শক্তিগুলা তুমি চাইলেই বারবার ইউজ করতে পারো, এগুলো ফুরাবে না। সূর্যের আলো কি কখনো ফুরিয়ে যাবে এমন কোনো কথা আছে? তো সূর্যের আলো কিন্তু আমরা বারবার ইউজ করতে পারি। সো শক্তি কিন্তু সূর্য থেকে আসতেছে। তারপরে আমাদের বায়ু শক্তি, বায়ু চলাচল কিন্তু বন্ধ হয়ে যাবে এমন না, বায়ু আছে। জিও থার্মাল যে শক্তিগুলো আছে, ভূতাপীয় শক্তি, ভলক্যানোইক শক্তি যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে আছে, মজুদ আছে, এগুলো শেষ হয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি নাই। সো এই ধরনের শক্তিকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। ক্লিয়ার? সো আমরা একটু সামনের দিকে মুভ করি। শক্তির রূপান্তর ও পরিবেশের উপর প্রভাব। শক্তির কি রূপান্তর হয়? এক রূপ থেকে শক্তি আরেক রূপে রূপান্তরিত হয়। এই যে আমি তোমাদেরকে বললাম যে তেল, গ্যাস, আরও অনেক ধরনের খনিজ সম্পদ আছে, এগুলোকে আমরা ইউজ করতেছি জ্বালানি হিসাবে। সো জ্বালানি হিসাবে যখন তুমি ইউজ করবা, অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের কি ঘটবে? এমিশন ঘটবে। কার্বন ডাইঅক্সাইড দিন দিন বৃদ্ধি পাবে, অক্সিজেন কমে যাবে। সো এটা কিন্তু গ্রিন হাউসের উপর খুবই বাজে, বা হচ্ছে আমাদের ওজোন লেয়ারের উপর খুবই বাজে একটা ইম্প্যাক্ট ফেলে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা কিন্তু দিন দিন বাড়তেছে। পৃথিবীর তাপমাত্রা কিন্তু দিন দিন বাড়তেছে। পৃথিবীর জ্বর হচ্ছে, মানে পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে আমাদের যেই আইসোট্রপিক্যাল অঞ্চলগুলো আছে, আমাদের যেই মেরু অঞ্চলগুলো আছে, আমাদের যেই শীত প্রধান দেশগুলো আছে, এগুলোর যে বরফ থাকে সমুদ্র তীরবর্তী এলাকায়, মেল্টিং পয়েন্ট যেটা আছে, ওইটা অনেক কমে গেছে। যার কারণে তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফগুলা গলতে শুরু করছে। বরফ যখন গলতে শুরু করছে, বরফ গলতে শুরু করার কারণে কিন্তু আমাদের মহাসাগরের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মহাসাগরের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বন্যা প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। রিসেন্টলি পাকিস্তান সহ আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বেশি পরিমাণে বন্যা দেখা যায়, যে মানুষ বিপদাগ্রস্ত হয়ে যায়, বাসা বাড়ি, গবাদি পশু প্রাণী সবকিছু আর কি বন্যার মধ্যে কবলিত। সো এই ধরনের প্রবলেমগুলো দেখা যাচ্ছে। পাশাপাশি হচ্ছে তাপমাত্রা যেহেতু বাড়তেছে, আমাদের এইখানে আমাদের শক্তির যেহেতু রূপান্তর ঘটতেছে, পজিটিভ রূপান্তর না, নেগেটিভ রূপান্তর ঘটতেছে আমাদের এই পরিবেশের জন্য। যদি আমরা এটাকে কন্ট্রোল না করি, আমাদের পরিবেশের উপর আরও বিরূপ প্রভাব ঘটবে, যেখানে হচ্ছে আমাদের ফসল উৎপাদন করার জন্য একটা প্রবলেম ক্রিয়েট হবে। পাশাপাশি হচ্ছে আমাদের পৃথিবীর তাপমাত্রা যেহেতু বাড়তেছে, আমাদের এখানে হিট ওয়েভ যাচ্ছে, আমাদের কিছু জায়গার মধ্যে হচ্ছে পানির অনেক লেয়ার, মাটির অনেক লেয়ার পরে পানি পাওয়া যাচ্ছে, কিছু জায়গায় উত্তরাঞ্চলের দিকে পানি পাওয়া যাচ্ছে না, মরুকরণ তৈরি হচ্ছে। সো এই ধরনের যেই কাজগুলো আছে, এগুলা হচ্ছে শুধু আমাদের শক্তির রূপান্তরের হওয়ার কারণে, নেগেটিভলি রূপান্তর হওয়ার কারণে। সো পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়তেছে। ওকে, সো এই টপিকটা ছিল। আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে বলা আছে শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা নিয়ে আমি বলছিলাম একটা আলোচনা করব। শক্তির নিত্যতা যে সূত্রটা আছে, এখানে বলা আছে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। সো শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি ধ্বংস হয় না, শক্তি উৎপন্ন হয় না,
শক্তি শুধু নিজের স্টেটটাকে বা নিজের যে রূপটা আছে এটাকে চেঞ্জ করে। ঠিক আছে, বলছিলাম যে আমাদের বিদ্যুৎ শক্তি থেকে যে তাপ শক্তি আলোক শক্তি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে বিদ্যুৎ শক্তিকে কনভার্ট করে দিচ্ছে অন্য শক্তিতে, এটা কিন্তু বিনাশ হয়ে যাচ্ছে না, এটাকে চাইলে রিস্টোর করা পসিবল। ওকে, সো আমরা শক্তি নিত্যতার পরে যে টপিকটা দেখবো শক্তির রূপান্তর। সো নিত্যতার কথাটা হচ্ছে ফর্মুলা আকারে ছিল যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, একরূপ থেকে একরূপে রূপান্তরিত হয়। শক্তি কিভাবে রূপান্তরিত হয়? শক্তির রূপান্তর আমরা কয়েকটা বইতে দেখতে পারি। আমাদের শক্তির মোট বলতে গেলে 9টা আর কি শক্তির স্টেট আছে। যান্ত্রিক শক্তির মধ্যে আমাদের গতিশক্তি, বিভব শক্তি আছে, সৌরশক্তি আছে আমাদের, তারপর হচ্ছে আলোক শক্তি আছে, তড়িৎ শক্তি আছে, তাপ শক্তি আছে, বিভিন্ন ধরনের শক্তি আছে। তো শক্তির কিন্তু রূপান্তর ঘটে। যেমন ধরো যে বলছিলাম যে কারেন্টের যদি আমি সুইচ অন করি, আমাদের ফ্যান চলতেছে, ঠিক আছে, বিদ্যুৎ শক্তি থেকে আমাদের ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত হয়েছে ফ্যানে, ফ্যান কিন্তু একটু গরম হয়, হিট তৈরি করতেছে। পাশাপাশি রুমে যে এসি আছে, এসির ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে তাপটা অ্যান্টি যে আমাদের ফ্রিজিং যে জিনিসটা আছে, এই উল্টা রেফ্রিজারেটরের মতো কাজ করতেছে, আবার হিট বাইরে পাস করে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে আমাদের আবার তোমাদের লাইট যেটা আছে আলোক শক্তি উৎপন্ন করতেছে। রুমে যে জিনিসগুলো আছে এখানে তুমি দেখতে পারবা যে শক্তির আসলে কনভার্সন হচ্ছে বা রূপান্তর হচ্ছে। ওকে, সো এই টপিক নিয়ে তেমন বেশি কিছু বলার মতো নাই, জাস্ট হচ্ছে শক্তির কিন্তু রূপান্তর ঘটে, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়ে যায়। ভর ও শক্তির মধ্যে সম্পর্ক। আচ্ছা, ভর ও শক্তির মধ্যে সম্পর্কটা আসলে কেমন দেখতে? ভর ও শক্তির মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সো সম্পর্কটা হচ্ছে এরকম যে আমাদের যখন কোন একটি বস্তুকে বা কোন একটি তেজস্ক্রিয় বস্তুকে, আমি যদি বলি, এটা একটু ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, কেমিস্ট্রির জন্য বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ফিউচারে ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট। একটা নিউট্রন আঘাত করে, ধরো সাপোজ একটা নিউট্রন আঘাত করছে এটা তেজস্ক্রিয় মৌলকে। সো আঘাত করার ফলে এটা ভেঙে হচ্ছে আরো ছোট ছোট কয়েকটা নিউক্লিয়াসে কনভার্ট হয়ে গেছে, অনেকগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করছে। ব্যাপারটা বুঝো, ভর ও শক্তির সম্পর্ক। তুমি যখন এইখানে কোনো একটা বস্তুর মধ্যে হিট করছো বা এক ধাক্কা দিছো নিউট্রন দিয়ে বা অন্য কোনো তেজস্ক্রিয় পদার্থ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, এটা ভেঙে এক বা একাধিক ছোট ছোট জিনিসে কনভার্ট হয়ে গেছে। সো বড় একটি নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস যখন কনভার্ট হয়ে যাবে, এটাকে বলা হবে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। সেই ক্ষেত্রে মিললে আমাদের কি হচ্ছে, তুমি কি করতেছো, হিট করতেছো, নিউক্লিয়াসটা ভেঙে দুইটা ছোট ছোট নিউক্লিয়াসে কনভার্ট হয়ে গেছে, আরো হিট করলে আরো ছোট ছোট নিউক্লিয়াসে কনভার্ট হবে। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিয়ার ফিউশন নামে একটা বিক্রিয়া আছে, নিউক্লিয়ার ফিউশন। এটা হচ্ছে ছোট ছোট অনেকগুলো নিউক্লিয়াস একসাথে মিলে আমাদের বড় একটা নিউক্লিয়াসে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এটা হচ্ছে পারমাণবিক তাপ চুল্লিতে বা পারমাণবিক বৈদ্যুতিক চুল্লিতে আমরা এই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়াগুলো দেখতে পাই, যেখানে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় যেই ভরের যেই মৌলগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়, এবং ওই শক্তিগুলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ, তাপ এইসব জায়গায় ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড ভর শক্তির আরেকটা সম্পর্ক আমরা তেজস্ক্রিয়তা ছাড়াও দেখতে পারি। আইনস্টাইনের বিখ্যাত একটা ফর্মুলা আছে, E = mc স্কয়ার। এখান থেকেও বিষয়টা দেখা যায় যে E = mc স্কয়ার, E = mc স্কয়ার। এখানে কিন্তু আমাদের ভর আছে এবং শক্তির ব্যাপারটাও আছে। এটা কিন্তু আমাদের আপেক্ষিকতার যে তত্ত্ব আছে, এটা যদি তোমরা জানো না ডিটেলসে, হয়তো আপেক্ষিকতার যে তত্ত্ব আছে ওইখান থেকে আমাদের এই ফর্মুলাটা ডিরাইভ করে এনে আনা যায়, যেটা হচ্ছে E = mc স্কয়ার। যেটা আইনস্টাইনের বিখ্যাত একটা ফর্মুলা, যে ভরকে হচ্ছে শক্তিতে কনভার্ট করা যায়, টোটাল ভরকে টোটাল শক্তিতে কনভার্ট করে ফেলা যায়। এটা হচ্ছে ভর আর শক্তির মধ্যে সম্পর্ক। ওকে, সো আমরা একটু সামনের দিকে মুভ করি। আর এই ধরনের নিউক্লিয়ার যে ফিউশন আর ফিউশন বিক্রিয়া সেগুলোকে চেইন রিঅ্যাকশন বলা হয়। একবার হওয়া স্টার্ট করলে হইতেই থাকে, ঠিক আছে, একটা একটাকে ভাঙতে থাকে, ভাঙতে একদম ছোট ছোট টুকরা টুকরা হয়ে যায়। ওকে, পরে দেওয়া হচ্ছে ক্ষমতা, ইম্পর্টেন্ট একটা টপিক, ক্ষমতা। ঠিক আছে, সো যার যত বেশি শক্তি তার তত বেশি ক্ষমতা, তাই না? পাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। সো ঠিক আছে, ক্লাসে যে মারামারি করতে পারে বেশি তার ক্ষমতা বেশি, তাই না? এমন কিছু নট লাইক দ্যাট। ক্ষমতা হচ্ছে আমাদের একক সময়ে কে কত বেশি কাজ করতে পারে। একক সময়ে যে আমাদের কাজ করার শক্তি বা ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দিয়ে। একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় বা একক সময়ে কাজ করার যে সামর্থ্য, তাকেই বলা হচ্ছে আমাদের ক্ষমতা। একক সময়ে কাজ করার সামর্থ্য হচ্ছে আমার ক্ষমতা। সো ডাব্লিউ = আমরা বলতে পারি MAS বা FS বা mgh/t, এভাবে বলা যায়। আচ্ছা, সো ক্ষমতার যে এককটা আছে, ক্ষমতার একক কিন্তু আমাদের ওয়াট বা ডাব্লিউ দিয়ে লেখা হয়। আর ক্ষমতার মাত্রা হচ্ছে আমাদের এম,
এল স্কোয়ার টি ইনভার্স সরি ml স্কোয়ার টি ইনভার্স কিউব, ঠিক আছে। আরেকটা সময় দিয়ে ভাগ করতে হয়, সেটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা, মাত্রাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা উচিত। এটা হচ্ছে আমাদের কাহিনী। সো এটা হচ্ছে ক্ষমতার একক এবং ক্ষমতার মাত্রা। কারণ ক্ষমতা নিয়ে কিছু কথাবার্তা আছে। কথা হচ্ছে একজন মানুষের ক্ষমতা কতটুকু, সে কি তার ক্ষমতার প্রপারলি বা প্রপার ইউজটা করতে পারতেছে। যদি প্রপার ইউজ করতে পারে তাহলে তার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 100%, যদি না করতে পারে তাহলে কর্মদক্ষতা 100% না, নর্মাল বিষয়। সো উপরে যে ডব্লিউর ভ্যালুটা আছে তুমি mgh বসাইতে পারো, mas বসাইতে পারো, fs বসাইতে পারো। সো ফর্মুলা ওয়াইজ তুমি এটা বসাইতে পারো, বা কোশ্চেনে যা চাইছে বা কোশ্চেনে যা দেওয়া আছে ওই ওয়াইজ এটা ইউজ করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কাজ করার যে সামর্থ্য, একে বলা হচ্ছে আমাদের ক্ষমতা, বা একে বলা প্রকাশ করা হচ্ছে পাওয়ার দিয়ে। ফাইন। সো কর্মদক্ষতা রিলেটেড একটা প্রবলেম দেওয়া আছে, এটাকে আমি একটু আলোচনা করে নিই। কর্মদক্ষতা জিনিসটা কি? কর্মদক্ষতা জিনিসটা হচ্ছে ইটা ইকুয়াল টু হচ্ছে, প্রকাশ করা হয় কর্মদক্ষতাকে, ইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের লভ্য কার্যকর শক্তি বা লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। আচ্ছা, সো এটাকে আবার প্রকাশ করা যায় হচ্ছে তোমার ইটা ইকুয়াল টু নর্মালি পি আউটপুট, পাওয়ারের আউটপুট কতটুকু পাইছি আর পাওয়ারের ইনপুট কতটুকু দিছি, এটা ইন্টু 100%। এটা করলে আমি পেয়ে যাবো হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। ওকে, সো চলো আমরা হচ্ছে দেখি এইখানে আমাদের প্রবলেমটা কি কি আছে। এখানে বলা আছে 100 ওয়াট ক্ষমতার একটি মোটর ব্যবহার করছে, মানে কি এটার পাওয়ার ইনপুট, মানে এটার ক্ষমতা ছিল 100 ওয়াট দিতে পারবে ম্যাক্সিমাম, ঠিক আছে। কিন্তু 100 ওয়াট কি দেয় কিনা এটা আমাদের চেক করতে হবে। ব্যবহার করে 15 সেকেন্ডে 10 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো। শক্তির অপচয় কত আর কর্মদক্ষতা কত? অপচয় হচ্ছে পাওয়ার কথা ছিল কতটুকু, পেয়েছি কতটুকু, পাওয়ার কথা ছিল কতটুকু, পেয়েছি কতটুকু, এটুকু থেকে মাইনাস করলে আমি পেয়ে যাবো শক্তি এতটুকু অপচয় হয়েছে। আর কর্মদক্ষতার ফর্মুলাতে আমি দিয়ে দিচ্ছি, তার মানে অপচয়কৃত শক্তি যদি আমি বলি এটা হচ্ছে আমাদের প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে আমাদের কার্যকর শক্তি, বাকি যেটুকু মাইনাস হয়েছে ওইটুকু হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তি হয়ে গেছে। আচ্ছা, চলো আমরা দেখি যে এখানে আসলে কি হয়েছে। ওকে, ফাইন। সো একটা জিনিস খেয়াল করো, আমাদের পাওয়ার ইনপুট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ভর দেওয়া আছে, আর হচ্ছে আমাদের 10 মিটার উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, সো আমি আগে বের করে নিই পাওয়ার আউটপুট কতটুকু। পাওয়ার আউটপুট হচ্ছে আমাদের ডাব্লিউ বাই টি, ডাব্লিউ মানে কত, mgh বাই টি, যেহেতু উপরে তোলা হইতেছে তাহলে mgh হবে। এম এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে 10 কেজি, জি এর ভ্যালু আমার জানি 9.8, 10 মিটার হাইটে তোলা হচ্ছে, যেখানে টাইমটা হচ্ছে আমাদের 15 সেকেন্ড টাইম। সো ক্যালকুলেট করলে আমি এটা পেয়ে যাবো এত ওয়াট। বের করি কত ওয়াট আসে, 10 ইন্টু 10 ইন্টু 9.8 ডিভাইড হচ্ছে আমাদের 15, 65.33 ওয়াট, 65.33 ওয়াট। ওকে, তো এখান থেকে কথা হচ্ছে যেহেতু আমাদের শক্তি বের করতে বলছে, শক্তির অপচয় কত বের করতে বলছে, তাহলে আমি হচ্ছে একটা কাজ করতে পারি অপচয়কৃত শক্তির ফর্মুলা দিয়ে। প্রদত্ত শক্তি, আচ্ছা শক্তি কি, শক্তি এসে কাজ করার সামর্থ্য, মানে কাজটাই আলটিমেটলি চাইছে। সো আমি যদি কোনো কারণে পাওয়ারকে টাইম দিয়ে গুণ করে দেই, তাই আমি পেয়ে যাবো শক্তিটা। তাহলে প্রদত্ত শক্তি হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা যেটা আছে 1000 ওয়াট ইন্টু টাইম মাইনাস কার্যকর শক্তি হচ্ছে আমাদের যেইটুকু আমি পাইছি 65.33, ওয়েট এক সেকেন্ড, 65.33 কি পাইছি? হ্যাঁ, এফিসিয়েন্সি তো অনেক কম, অনেক বেশি কম, একটু দেখে নেই, ভেরিফাই করে নিই। হ্যাঁ, 65.3 এত ওয়াট আসছে। সো আমাদের এখানে যে ওয়াট ডানটা আছে 10 কেজি ভরের বস্তু 10 মিটার উপর তোলা হয়েছে। আমি আরেকটু ভেরিফাই করে দেখি, 10 ইন্টু 10 ইন্টু 9.8 ডিভাইড হচ্ছে আমাদের 15। হ্যাঁ ফাইন, না কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, 65.33 ইন্টু টি হবে এখানে,
সো আমি এখানে জাস্ট টি দিয়ে যদি কম্পেয়ার করি, কারণ শক্তি চাওয়া হয়েছে, নট ক্ষমতা। বইতে কি দেওয়া আছে আমি জানি না, সেখানে দেওয়া আছে হচ্ছে আমাদের 1000 মাইনাস 65.33 ইন্টু টি এর ভ্যালু। টি হচ্ছে আমাদের টাইম যেটা ছিল 15 সেকেন্ড, যদি আমি গুণ করে দিই এই ভ্যালুটা, আমাদের অপচয়কৃত শক্তিটা পেয়ে যাব 1000 মাইনাস 65.33 ইন্টু 15 সেকেন্ড। সো চলে আসে অপচয়কৃত শক্তি আমাদের 14020.05 জুল। এটা হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তি। ওকে, আচ্ছা। সো অপচয়কৃত শক্তি আমি পেয়ে গেছি। আমাদের আরেকটা কাজ আছে, কাজটা হচ্ছে আমাদের কর্মদক্ষতাও তো বের করতে হবে। সো আমি যেহেতু জানি কর্মদক্ষতা আমি পাওয়ার দিয়ে বের করে ফেলতে পারবো, আমার শক্তিতে কনভার্ট করার দরকার নাই। সো আমি বলতে পারি আমাদের পাওয়ার যেটা আছে, এফিসিয়েন্সি যেটা আছে, এটা হচ্ছে আমাদের উপরে পাওয়ার আউটপুট, নিচে পাওয়ার ইনপুট ইন্টু 100%। সো পাওয়ারের ইনপুট কতটুকু হয়েছে দেখি তো। পাওয়ার ইনপুট হচ্ছে আমাদের 1000 ওয়াট। পাওয়ার ইনপুট হচ্ছে আমাদের 1000 ওয়াট, আর পাওয়ার ইনপুট হচ্ছে আমাদের 1000 ওয়াট। এটা বসবে হচ্ছে আমাদের উপরে, এটা বসবে হচ্ছে আমাদের উপরে 65.33 ইন্টু 100%। আমি যদি ক্যালকুলেট করি, আমাদের অ্যান্সারটা চলে আসে হচ্ছে 65.33 ইন্টু 100%, ডিভাইডেড হচ্ছে আমাদের 1000। সো 6.533% হবে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। আশা করি কোশ্চেন অনুযায়ী আমরা প্রবলেমটা বুঝতে পারছি যে শক্তির অপচয় কতটুকু আর হচ্ছে আমাদের এফিসিয়েন্সি কতটুকু হবে। ঠিক আছে, সো এরই থ্রুতে আমাদের এইখানে যে প্রবলেমগুলো আছে এটা আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। অ্যান্ড আশা করি তোমরা সবাই প্রবলেমগুলো বুঝতে পারছো। যে 10 ইন্টু 9 আমি আরেকটু ভেরিফাই করিনি, কেন যেন প্রবলেম মনে হচ্ছে, অ্যান্সারটা বইয়ের সাথে মিলতেছে না, বাট আশা করি অ্যান্সারটা হয়েছে। হ্যাঁ, অ্যান্সারটা হয়েছে, বইতে ভুল দেওয়া আছে, বইতে একটা জায়গাতে ভুল দেওয়া আছে, 6.533 হবে, এত পার্সেন্ট হবে। ঠিক আছে, ওরা 65 পয়েন্ট সামথিং দিছে। সো বইয়ের অ্যান্সার যেটা সেটা ভুল দেওয়া আছে, ভেরিফাই করে নিছি আমি। তো তোমরা একটু চেক করে নিও। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা একটু পরের দিকে চলে যাই। পরে কি বলা আছে, পরে যে প্রবলেমটা আছে বলা আছে হচ্ছে প্রতি ধাপে 10% করে শক্তি যদি অপচয় হয়, 10% করে যদি অপচয় হয়, তাহলে 4 ধাপে কত কর্মদক্ষতা হবে। বুঝো ব্যাপারটা। আমি যদি হাতে হাতে প্রবলেমটা সলভ করি বা আমি যদি মুখে মুখে প্রবলেমটা সলভ করে দিই, তাহলে দেখো এরকম। প্রথম ধাপে ধরো যে আমাদের প্রথমে আমি দিছি 100 পরিমাণ কাজ, 100-এর 10% পরিমাণ চলে গেছে, তাহলে আমি পাবো কতটুকু? 90%। 90 পরিমাণ কাজ পাবো না প্রথম ধাপে। 1 নম্বর ধাপে তো আমি এটুকুই পাবো, তাই তো? 90 পরিমাণ কাজ আমি পাবো, 90% কর্মদক্ষতা আমি পাবো। দ্বিতীয় ধাপে আমার 10% চলে গেছে, এটা কি হবে? 80 হবে? নো, কখনোই 80 হবে না। কেন? কারণ এখানে আমি বের করছি 100-এর 10%, এখানে বের করতে হবে 90-এর 10%। 90-এর 10% কত হয়? 9 হয়ে যায়। 90-এর 10% 9, মানে 90 থেকে 9 বাদ যাবে, 9 অপচয় হবে। তাহলে কত পাবো আমি? 81 পাবো, দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটা যদি আমি খেয়াল করি, আমাদের কি আসবে অ্যান্সার? 81-এর 10%। 81-এর 10% অপচয় হবে। 81 ইন্টু 0.1, সো 8.1 অপচয় হয়ে গেছে। সো 81 মাইনাস 8.1 যদি অপচয় হয়ে যায়, 72.9 পরিমাণ শক্তি এখন থাকবে। ফোর্থ লাস্ট যে আমাদের স্টেপটা আছে, 4 নাম্বার স্টেপ যেটা আছে, এখানে দেখো 72.9 যেটা আছে এটার 10% অপচয় হয়ে যাবে। ঠিক আছে, নট 100, যেই স্টেজটা লাস্টে পাইছি এটার 10% অপচয় হয়ে যাবে। তার মানে হচ্ছে 0.1 দিয়ে দিব, অ্যান্ড চলে আসবে 7.29। সো 72.9 থেকে 7.29 বাদ দিব। 72.9 থেকে 7.29 যদি বাদ দিই, আমার আসে হচ্ছে 65.61। সো এটা হচ্ছে আমাদের 4 ধাপে 10%, প্রতি ধাপে 10% করে যদি শক্তির অপচয় হয়, 4 ধাপ পরে কর্মদক্ষতা থাকবে হচ্ছে 65.61%। এখন এটা বের করার একটা শর্টকাট টেকনিক আছে। ঠিক আছে, এটা বের করার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে যদি 4 ধাপে বলে, আমি জানি 10% মানে কি হয়েছে 0.9 সামথিং কিছু পাইতেছে আমি যদি প্রতিটা ধাপে হচ্ছে এরকম করি, এখানে কিন্তু আমাদের 0.9% করে থাকতেছে। সো প্রতিটা ধাপে যদি আমি এমন কাজ করি যে 0.9, প্রতিটা ধাপে 0.9 করে আমি পাবো, প্রতিটা ধাপে 0.9 করে আমি পাবো,
0.9 আমি করে দিলাম। আলটিমেটলি আমাদের যেই অ্যান্সারটা বেরোবে এটাকে হচ্ছে আমি 100% মাল্টিপ্লাই করে দিব। আরও শর্টকাটে যদি আমি বলি 0.9 তুমি লিখবা, যতগুলা ধাপ আছে, যদি 10% শক্তি অপচয় হয় 0.9 লিখবা, যদি বলে 20% শক্তি অপচয় হয়েছে 0.8 লিখবা। লেখার পরে যতগুলা ধাপ বলা আছে, 4টা ধাপ বলা আছে, 0.9 to the power 4 দিবা ইন্টু 100%। ক্যালকুলেটার ইউজ করবা, দেখবে অ্যান্সারটা চলে আসছে হচ্ছে 65.6%। ওকে, আশা করি বুঝতে পারছি। লাস্ট একটা প্রবলেম ছিল, অ্যান্ড এরই থ্রুতে আমাদের ক্লাসটা আশা করি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে অ্যান্ড হচ্ছে অল ফিনিশড। ওকে, সো এই যে কোর্সটা আছে, কোর্সের যে ফিচারগুলো আছে, এখানে হচ্ছে মেইনলি আমরা ফ্রি গাইড বই দিতেছি, এমসিকিউ সলভ ক্লাস, সিকিউ সলভ ক্লাস, অ্যান্ড হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সলভ ক্লাসও দিচ্ছি। পাশাপাশি প্রবলেম সলভিং গ্রুপও থাকতেছে আমাদের, যেটা আমি ফার্স্টে মেনশন করছিলাম। আর হচ্ছে আমাদের সকল ক্লাসের অ্যাক্সেস থাকবে এসএসসি পরীক্ষা পর্যন্ত। আর তোমাদের যে কোনো ইনকোয়ারির জন্য তোমরা হচ্ছে এই যে অরবিট একাডেমি অনলাইন.com এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, অ্যান্ড হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যেই নাম্বারটা আছে এখানেও যোগাযোগ করতে পারো। সো এর থ্রুতে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।